ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস। আজকের টপিক এডিটিং ওয়ার্কবুক, অর্থাৎ ওয়ার্কবুকে বিভিন্ন কাজ করা। ইনসার্ট রো, কলাম, সেল, অর্থাৎ একটা ওয়ার্কশিটে রো যোগ করা, কলাম যোগ করার পদ্ধতি, সেল যোগ করার পদ্ধতি, এরকমভাবে রো ডিলিট করা, কলাম ডিলিট করা, বা রো হাইট অর্থাৎ রো এর উচ্চতা বৃদ্ধি এবং কলামের প্রসারতা বা উইথ চেঞ্জ করার পদ্ধতি আজকে আমরা জানবো। চ্যাপ্টার নেম হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট। দ্বাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়। ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ যেটা স্প্রেডশিট সফটওয়্যার, ইলেকট্রনিক স্প্রেডশিট মাইক্রোসফট এক্সেল 2007-এ আমরা কাজ করছি। বিগত দুটো ভিডিও অলরেডি আমরা দেখে নিয়েছি, সেখানে এক্সেলের সাথে আমরা পরিচিত হয়েছি এবং এক্সেলের বিভিন্ন কাজ সম্বন্ধে আমরা তাহলে এই টপিকগুলো, অর্থাৎ একটা ওয়ার্কশিটে রো যোগ করা, কলাম যোগ করা, সেল যোগ করা, রো কলাম ডিলিট করার পদ্ধতি এবং রো হাইট এবং কলাম উইথ পরিবর্তন করার পদ্ধতি জানবো। সেটা জানার জন্য প্রথমে আমরা আগে ওয়ার্কবুকের এডিটিং ওয়ার্কবুক, অর্থাৎ এডিটিং ওয়ার্কবুকের মধ্যে কি কি কাজ পড়ে, অর্থাৎ এক্সেলে ওয়ার্কবুকের সম্পাদনা সংক্রান্ত কাজগুলো কি কি, সেগুলো আমরা এক একটা করে দেখব। অর্থাৎ একটা ওয়ার্কবুকে এডিট করার মানে আমরা কি বুঝি বা কোন কাজগুলোকে বুঝি সেটা জানবো। একটা ওয়ার্কশিটে নতুন রো বা কলাম যোগ করা, ইনসার্ট রো অ্যান্ড কলাম অফ এ ওয়ার্কশিট। অর্থাৎ একটা ওয়ার্কশিট আছে আমাদের কাছে, তাতে কিভাবে নতুন রো যোগ করব বা নতুন কলাম কিভাবে আমরা যোগ করব। 2 নম্বর কাজ হলো ওয়ার্কশিটে নতুন সেল যোগ করা, ইনসার্ট সেল। একটা নতুন সেল যোগ করব কিভাবে। 3 নম্বর ওয়ার্কশিট থেকে রো এবং কলাম কিভাবে মুছে ফেলবো, অর্থাৎ ডিলিটিং রো অ্যান্ড কলাম, কিভাবে নতুন রো আছে সেটাকে মুছবো, ডিলিট করব বা কলাম ডিলিট করব। 4 নম্বর কাজ হচ্ছে ওয়ার্কশিটে রো এবং কলামের আকার ও আকৃতি পরিবর্তন, চেঞ্জিং রো হাইট অ্যান্ড কলাম উইথ। রো এর উচ্চতা বৃদ্ধি কিভাবে করব এবং কলামের প্রসারতা বৃদ্ধি কিভাবে করব। 5 নম্বর কাজ হচ্ছে ওয়ার্কশিটে রো কলাম লুকিয়ে রাখা, অর্থাৎ হাইড এবং আনহাইড করা। একটা রোকে কিভাবে হাইড করে রাখবো বা কিভাবে আনহাইড করব রো এবং কলামকে। 6 নম্বর কাজ হচ্ছে ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট কিভাবে যোগ করা যায়, ইনসার্ট ওয়ার্কবুক। 7 নম্বর ওয়ার্কবুক থেকে ওয়ার্কশিট ডিলিট করব কিভাবে, ওয়ার্কশিট মুছে ফেলবো কিভাবে। 8 নম্বর ওয়ার্কশিটের নাম কিভাবে পরিবর্তন করব। ওয়ার্কশিটের কোনো অংশকে কাট কপি করে অন্যত্র কিভাবে পেস্ট করা যাবে, অর্থাৎ কাট কপি পেস্ট ইত্যাদি আমরা করি। অর্থাৎ এই একটা ওয়ার্কবুক এডিটিং বলতে আমরা বা সম্পাদনা বলতে এই কাজগুলো আমরা জেনারেলি করে থাকি। এই কাজগুলো এবারে কিভাবে করা হয় বা পদ্ধতিগুলো আমরা কিন্তু পরে পরে দেখতে থাকবো। ওয়ার্কশিটের বিভিন্ন কোনো এক্সেলে যখন আমরা কাজ করি, বিভিন্ন সেল ফরম্যাট করা, কপি বা মুভ করার জন্য কিছু লেখাকে বা লেখার অংশকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হয়। অন্যান্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা ওয়ার্ড এডিটার, এখানে শুধু লেখা সিলেক্ট করা যায় বা লেখার কিছুটা অংশ সিলেক্ট করা যায়, কিন্তু এক্সেলে ফাঁকা অংশও আমরা সিলেক্ট করতে হবে, যেটা সেখানে সম্ভব ছিল না। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আমরা কোনো একটা ব্ল্যাঙ্ক যেখানে লেখা হবে পরবর্তীকালে সেটাকে সিলেক্ট করে তার বিভিন্ন ফরম্যাটিং করা, এটা কিন্তু করতে পারতাম না। এক্সেলে কিন্তু ফাঁকা সেল বা সেল রেঞ্জ বা কলাম বা রো সিলেক্ট করা যায়। কারণ ফাঁকা কলাম বা রো বা সেল রেঞ্জ সিলেক্ট করে ফরম্যাটের নির্দেশ আগে থেকেই যদি আমরা ফরম্যাটিং করে রাখি, তাহলে তখন যখন ডাটা এন্ট্রি করব অটোমেটিক্যালি সেগুলো ফরম্যাট হতে থাকবে। ভাবে আমরা সেল ফাঁকা অংশগুলোকে সিলেক্ট করব, নির্দিষ্ট অংশকে বা নির্দিষ্ট কলামকে বা কিভাবে রোকে সিলেক্ট করব আমরা প্রথমে দেখে নিচ্ছি। তো ওয়ার্কশিটের বিভিন্ন অংশ কিভাবে টেক্সট সিলেকশন কিভাবে করব সেটা জানবো। নির্দিষ্ট অংশ বা রেঞ্জ সিলেক্ট করা কিভাবে করব, মাউসের সাহায্যে যদি আমরা করি, যে সেল থেকে শুরু হবে সেই সেলে সেল পয়েন্টার রেখে মাউসের লেফট বাটন চেপে রেখে যত ঘর পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে সেই সেল পর্যন্ত এনে মাউস পয়েন্টার ছেড়ে দিলেই কিন্তু সেই ফাঁকা অংশ বা সেল রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এক্সেল খুলি সেখানে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো। আমি আর একটা এক্সেল অ্যাপ্লিকেশানটা খুললাম, যেটা আগেই আমার ডেস্কটপে ছিল, সেটা আমরা খুলে নিলাম। সেখানে দেখব কিভাবে একটা ফাঁকা সেলের অংশকে আমরা সিলেক্ট করব। ধরলাম আমরা এখানে সেল পয়েন্টারটা রাখলাম, অর্থাৎ
A24 রাখলাম। এবারে A24 থেকে আমি F30 পর্যন্ত কিভাবে সিলেক্ট করবো, তাহলে বাঁ দিকের মাউস স্টার্টিংটাই আমরা সেল পয়েন্টার রাখলাম, তারপরে মাউসের বাঁ দিকের বাটনটা চেপে রেখে যতদূর পর্যন্ত আমার সিলেক্ট করার দরকার ততদূর সিলেক্ট করে দেবো। তাহলেই কিন্তু সেই সেল রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে বা সেই অংশটা সিলেক্ট হয়ে যাবে। সেল রেঞ্জ কি জিনিস? ওয়ার্কশিটের পাশাপাশি অথবা উপর নিচে, পাশাপাশি অথবা উপর নিচে একাধিক সেলকে একত্রে একটি সেল রেঞ্জ বলা হয়। সেটা পাশাপাশি হতে পারে অথবা উপর নিচে হতে পারে। এবং সেল রেঞ্জের ঠিকানা কিভাবে লেখা হবে? প্রথম সেলের অ্যাড্রেস, কোলন চিহ্ন একটা লেখা হবে, তারপর লিখবো আমরা শেষ সেলের অ্যাড্রেস। অর্থাৎ যদি আমরা এখানে টাইপ করে লিখতে পারি সমান, এই ঘরেই যদি আমরা অর্থাৎ B24 বা A24 এই সেলে যদি আমরা লিখি, সমান দিতে হবে স্টার্টিং অ্যাড্রেস যে সেলে স্টার্ট করব, অর্থাৎ যদি আমরা ধরি B2 থেকে করি তাহলে B2 কোলন C20। এইভাবে আমরা একটা রেঞ্জ করলে সেই অংশটা এই যে নীল বর্ডার দিয়ে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এভাবে সেল রেঞ্জ নিয়েও লিখতে পারি, অথবা আমরা ডাইরেক্ট মাউস পয়েন্টার দিয়ে যেখান থেকে সিলেক্ট করতে হবে সেই অংশটা ক্লিক করলাম, ক্লিক করে যেখান পর্যন্ত দরকার সেখানে গিয়ে যদি ছেড়ে দিই, অর্থাৎ ছেড়ে দিলেই কিন্তু সেই টোটাল অংশটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ যে সেল থেকে শুরু হয়ে হবে সেই সেলে সেল পয়েন্টার রাখবো। ধরে দেখো আমি এখানেও যদি ধরি E23তে আমি সেল পয়েন্টারটা রাখলাম, তারপরে মাউসের লেফট বাটন চেপে রেখে যত ঘর পর্যন্ত সিলেক্ট করতে হবে, আমাকে যদি এইখানে যে 29 পর্যন্ত সিলেক্ট করতে হয় তাহলে এখান থেকে মাউসের বাটন টিপে রেখে যে 29 বা 30 যেখানে পর্যন্ত করব সেখানে গিয়ে ছেড়ে দিলেই কিন্তু সেলটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এখানে E24 থেকে I30 পর্যন্ত সেল রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। কিবোর্ডের সাহায্যেও আমরা করতে পারি। কিবোর্ডের সাহায্যে তাহলে আমরা প্রথমে কিবোর্ডের সাহায্যে করতে গেলে কোনো সেল রেঞ্জ সিলেক্ট করার জন্য প্রথমে যে সেলে আমরা ওই সেল রেঞ্জটা লিখবো সেই সেলে পয়েন্টারটা নিয়ে গেলাম, তারপরে শিফট কি চিপে ডাউন অ্যারোকে চিপে যতদূর পর্যন্ত আমাদের দরকার ততদূর পর্যন্ত আমরা নিয়ে গেলেই হবে। যদি কিবোর্ডের সাহায্যে করি আমরা এই সেলে নিয়ে গেলাম, শিফট ডাউন অ্যারো কি এই যে সিলেক্ট হচ্ছে বা ডান দিকে নিয়ে গেলে ডান দিক, আমি কিবোর্ডের সাহায্যে এটা করছি, মাউস পয়েন্টার ব্যবহার করছি না। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। অর্থাৎ যে স্টার্টিং সেলে মাউস পয়েন্টারটা রাখার উপর শিফট কিবোর্ডের শিফট কি টিপে এবারে ডাউন অ্যারো, লেফট অ্যারো এবং রাইট অ্যারো যে ব্যবহার করে যতদূর দরকার আমরা ততদূর পর্যন্ত সিলেক্ট করতে পারি। এটা ফাঁকা অংশেরও হতে পারে এবং যেটা ডাটা ভরা আছে এরকম অংশকেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি মাউস পয়েন্টারের সাহায্যে। যতদূর আমাদের দরকার ততদূর পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি সেল। এইভাবে সেল রেঞ্জ সিলেক্ট করা হয়। এরপর এক বা একাধিক কলাম কিভাবে আমরা সিলেক্ট করব, মাউসের সাহায্যে হতে পারে কিবোর্ডে। যে কাজটা আমরা মাউসের সাহায্যে করতে পারবো অবশ্যই সেটা আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারবো। মাউসের সাহায্যে যদি করি আমরা একটু তাড়াতাড়ি করতে পারবো, কিবোর্ড হলে তার থেকে একটু ধীর গতিতে হবে, কিন্তু কাজ সব একই। তো এক বা একাধিক কলামকে যদি আমরা সিলেক্ট করতে চাই, যে কলাম সিলেক্ট করতে হবে সেই কলামে সেই কলাম হেডারের উপর মাউস পয়েন্টার নিয়ে এলে একটা নিম্নমুখী অ্যারো চিহ্ন প্রদর্শিত হবে। এই অবস্থায় মাউস ক্লিক করলে একটি সম্পূর্ণ কলাম সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ যে কলামকে আমরা সিলেক্ট করবো সেখানে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই একটা নিম্নমুখী অ্যারো চিহ্ন চলে আসবে। এই অবস্থায় যদি ক্লিক করে দিই পার্টিকুলার ওই কলামটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর এই অবস্থায় মাউসের বাটন চেপে রেখে পাশের কলাম হেডারগুলোতে মাউস ড্র্যাগ করলে পাশের কলামগুলো সব কলাম গোটা কলামটাই সিলেক্ট হয়ে যাবে। এটাও আমরা দেখছি, প্র্যাকটিক্যালি করে দেখলে বুঝতে পারবো। আমি ধরলাম ডি বা ই কলাম, যখন ডি কলাম সিলেক্ট করব মাউস পয়েন্টারটা নিয়ে গেলেই দেখো একটা ডাউন অ্যারো আমরা দেখতে পাচ্ছি ডি কলামে। তো এইখানে চিহ্নটা যখনই ডাউন অ্যারো আছে এখানে ক্লিক করলে কিন্তু ডি কলামটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। বা যদি কে কলাম আমরা সিলেক্ট করতে যাই, মাউস পয়েন্টারটাকে কলাম হেডার, এগুলোকে কলাম হেডার বলি আমরা, ABCD এগুলো হেডার। যে কলামটা সিলেক্ট করতে হবে সেই কলামে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে ডাউন অ্যারো আসলো, ক্লিক করলাম, সেই কলামটা সিলেক্ট হয়ে গেল। এবারে যদি আমরা পাশাপাশি ওই কলামগুলো করতে যাই, মাউস পয়েন্টারের বাঁদিকে চেপে যতদূর দরকার বা যে কলামগুলো দরকার পরপর সিলেক্ট গোটা কলামগুলোই সিলেক্ট হয়ে যাবে। এভাবে এক বা একাধিক আমরা কলাম সিলেক্ট করতে পারি। রো সিলেক্ট একই রকম, আমরা যে রোটাকে সিলেক্ট করতে হবে সেই রো হেডারে নিয়ে যাব।
তাহলে একটা রাইট অ্যারো চিহ্ন প্রদর্শিত হবে, ডান দিকের অ্যারো চিহ্ন। এই অবস্থায় ক্লিক যদি করে দিই তাহলে পার্টিকুলারলি ওই রোটা সিলেক্ট হয়ে যাবে। একই রকমভাবে যদি রো হেডারে মাউসটাকে ড্রাগ করি তাহলে পরপর একাধিক রো সিলেক্ট হয়ে যাবে। রোটা যদি দেখি, আমি যদি 10 নম্বর রো সিলেক্ট করি, মাউস পয়েন্টার নিয়ে গেলাম, রাইট অ্যারো আসলো, এই অবস্থায় ক্লিক করলে পার্টিকুলার ওই রোটা সিলেক্ট হয়ে গেল এবং গোটা রোটার বর্ডারগুলো কালো রঙের বর্ডার হয়ে গেল, তার মানে ওই রোটা সিলেক্ট হলো। একাধিক হলে আমরা ওই রো হেডারে রেখে নিচের দিকে যদি ডাউন অ্যারো কিতে নিচের দিকে ড্রাগ করি তাহলে নিচের সেলগুলো রোগুলো সিলেক্ট হয়ে যাবে, বা উপর দিকে করলে উপরের রোগুলো সিলেক্ট হয়ে যাবে। এবারে একসাথে আমরা একাধিক রো সিলেক্ট করতে পারি। তারপর আমরা আলাদা আলাদা একাধিক কলাম বা রো কিভাবে সিলেক্ট করব। কিবোর্ডের কন্ট্রোল কি চেপে রেখে আলাদা আলাদা জায়গায় একাধিক কলাম বা রো হেডারে ক্লিক করে পৃথক পৃথক কলাম বা রো সিলেক্ট করতে পারবো। অর্থাৎ কন্টিনিউয়াসলি, মানে পরপর কলাম না সিলেক্ট করে যদি এ কলাম, তারপরে সি কলাম, তারপরে এফ কলাম, এরকম ছেড়ে ছেড়ে যদি আমার দিকে সিলেক্ট করতে হয়, বা 1 নম্বর রো করলাম, 2-3 করলাম নি, 4 নম্বর কলাম রো সিলেক্ট করবো, এইভাবে কিভাবে করা যায় সেটা কন্ট্রোল কি চেপে কিন্তু আমরা করতে পারি। যদি আমরা ওয়ার্কশিটে যাই দেখব, যদি আমি বি কলাম করলাম, বি কলাম ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল বি কলাম। এরপর কন্ট্রোল কি চিপে যদি আমি এফ জি কলামে ক্লিক করি তাহলে জি কলামটা সিলেক্ট হলো। তারপর যদি আমরা এফ এম কলাম, তাহলে এম কলাম। একসাথে আমি 3টে কলাম সিলেক্ট করলাম, বি জি এম, এবং হেডারটা দেখলেই বুঝতে পারবো ওই 3টা কলামটা সিলেক্ট হয়ে আছে বা একসাথে সিলেক্ট করেছি বিজি। কন্টিনিউয়াস নয়, অর্থাৎ বিসিডি পরপর তো আগের পদ্ধতিতে আমরা করতেই পারবো, কিন্তু কন্টিনিউয়াস না করে পরপর অন্য অন্য জায়গায় যদি সিলেক্ট করি তাহলে বি কলাম, জি কলাম, এম কলাম, কন্ট্রোল কি টিপে একই পদ্ধতিতে করতে হবে। রো সেরকম, যদি আমরা 4 নম্বর রো সিলেক্ট করলাম, এরপর যদি আমি 10 নম্বর রো করি, কন্ট্রোল কি চিপে রাখলাম, তারপরে 10 নম্বরে ক্লিক করলাম, তাহলে 10 নম্বর সিলেক্ট হলো, তারপর 13 নম্বর। এইভাবে আমরা একাধিক কলামও কিন্তু সিলেক্ট করতে পারি একসাথে। একাধিক রো এবং কলাম আমরা একসাথে সিলেক্ট করতে পারবো ছেড়ে ছেড়ে বা অন্যান্য জায়গায়। সমগ্র ওয়ার্কশিট যদি সিলেক্ট করতে যাই, ওয়ার্কবুকের রো এবং কলাম হেডারের সংযোগস্থলে কর্নার বাটন আছে একটা, সেখানে ক্লিক করে দিলে গোটা ওয়ার্কশিটটাই সিলেক্ট হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল এ টিপি তাহলে গোটা ওয়ার্কশিটটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এটাকে বলছি রো এবং কলামের কর্নার হেডার, অর্থাৎ এখানে যদি ক্লিক করি গোটা ওয়ার্কশিটটাই কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেল। আবার আমি করলাম মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে, আবার কর্নারে যদি ক্লিক করি গোটা ওয়ার্কশিটটাই ছিল। বা অথবা আমি মাউস না ব্যবহার করে যদি কন্ট্রোল এ টিপছি, তাহলে কন্ট্রোল এ টিপলে কিন্তু গোটা ওয়ার্কশিটটা সিলেক্ট হয়ে গেল। আবার এসকেপ মারলে ডিসিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা গোটা রো এবং গোটা ওয়ার্কশিটটা অ্যাট এ টাইম সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এ টিপলে গোটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা বিভিন্ন সেলকে বা পার্টিকুলার সেল বা কতগুলো সেল বা গোটা রো, গোটা কলাম বা একাধিক রো, একাধিক কলাম বা গোটা ওয়ার্কশিট একসাথে আমরা সিলেক্ট করে তাতে বিভিন্ন ফরম্যাটিং করে তা থেকে কাট, কপি, পেস্ট ইত্যাদি কাজগুলো আমরা করতে পারি। এরপর যে সম্পাদনার কাজ বলছিলাম ওয়ার্কশিটের, কিভাবে ওই যে 9টা কাজ ছিল, আমরা 9টা কাজ পরপর কিভাবে করতে হয় সেটা দেখব। প্রথম যেটা আমরা করব, ওয়ার্কশিটে নতুন রো যোগ করার পদ্ধতি। অর্থাৎ আমাদের ডাটা লিখে ফেলেছি, টাইপ করে ফেলেছি, তারপরে মাঝখানে কোনো রো যোগ করতে হবে। সেটা আমরা কিভাবে করব পরপর দেখব। ইনসার্ট এ রো ইনটু ওয়ার্কশিট, একটা ওয়ার্কশিটে কিভাবে নতুন রো যোগ করা করে। প্রথমে কি করব, ওয়ার্কশিটে যে রো এর উপর নতুন রো যোগ করতে হবে সেই রো এর হেডিং এ ক্লিক করে রোটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি প্রথম কাজ করলাম, ওয়ার্কশিটে যদি ফিরে যাই, প্রথম কাজ হচ্ছে আমি ধরো এই 5 আর 6 যেখানে দুটো ডাটা আমি আর এই ডাটাগুলো একটু বড় করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দুটো রো, এই ডাটাগুলোকে আমি বড় করে দিলাম। এই দুটো, অর্থাৎ এই যে মানে ডাটা বা এই ডাটার উপরে এই দুটো ডাটার মাঝখানে আমি একটা নতুন খালি রো কি করে যোগ করব। যদি আরো ভালো করে এই রোগুলোতে বর্ডার দিয়ে দিলে বুঝতে আমাদের আরো সুবিধা হবে যে রোটা যোগ হলো কি যোগ হলো না, আরো বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এই দুটো রো এর 5 আর 6 নম্বর রো, এই দুটো রো এর মাঝখানে একটা নতুন রো যোগ করব। অর্থাৎ আমাকে কার উপরে যোগ করবো না, 6 এর উপরে যোগ করবো। তাহলে আমি 6 নম্বর রোটাকে সিলেক্ট করব। রো হেডারে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে অ্যারো ডাউন, রাইট অ্যারো কি হলে ক্লিক করে দিলে 6 নম্বর রোটা আমি সিলেক্ট করলাম, যেটা প্রথম কাজ হচ্ছে। অর্থাৎ যে রো এর উপরে নতুন রো যোগ করব সেই রোটা রো হেডারে ক্লিক করে সিলেক্ট করলাম।
তারপর 2 নম্বর স্টেপে কি করব, এরপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করলে একটা তালিকা পাবো, লিস্ট পাবো। সেখানে ইনসার্ট সিট রোজে ক্লিক করলে একটা নতুন রো যোগ হয়ে যাবে। তাহলে যাব কোথায়, হোম রিবনে যাব, সেলস কমান্ড গ্রুপে যাব, তারপরে সেলস কমান্ড গ্রুপের আন্ডারে ইনসার্ট বাটন আছে, তাতে ক্লিক করলে একটা তালিকা পাবো। এই তালিকায় ইনসার্ট সিট রোজে ক্লিক করলেই দেখবে একটা নতুন রো তৈরি হয়ে গেছে। অর্থাৎ প্রথমে আমরা যাব হোম রিবনে, হোম রিবনে যাই, তাহলে আমরা আবার এক্সেলে ফিরে গেলাম। হোম রিবন, এখানে এগুলোকে রিবন বলেছিলাম, দেখো হোম, ইনসার্ট, পেজ লেআউট, বিভিন্ন রিবন আছে। প্রতিটা রিবনের আন্ডারে আবার কমান্ড গ্রুপ আছে, যেমন হোম রিবনের কমান্ড গ্রুপ হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। 1 2 3 4 5 6 7টা কমান্ড গ্রুপ আছে হোম রিবনের আন্ডারে। তাহলে প্রথমে হোম রিবনে যাব, তারপর কি করব, হোম রিবনের আন্ডারে সেলস কমান্ড গ্রুপে যাব। সেলস কমান্ড গ্রুপ, সেখানে ইনসার্ট বাটন আছে, দেখতে পাচ্ছ ইনসার্ট, এখানে ক্লিক করলাম, একটা তালিকা আসলো, সেখানে ইনসার্ট সিট রো অপশনটায় ক্লিক করব। তাহলে আবার দেখছি হোম রিবন, যেখানেই থাকি না কেন হোম রিবনে গেলাম, তার আন্ডারে সেলস কমান্ড গ্রুপ, সেল কমান্ড গ্রুপের আন্ডারে ইনসার্ট বাটন, তাতে ক্লিক করলে একটা তালিকা দেখলাম, এখানে ইনসার্ট সিট রো, এটাতে ক্লিক করলেই দেখো এই দুটো রো এর মাঝখানে একটা নতুন খালি রো যোগ হয়ে গেল। যদি আবার পূর্বের অবস্থায় কন্ট্রোল জেড মানলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমি আবার দেখাচ্ছি, প্রথমে যে রো এর উপরে নতুন রো যোগ করতে হবে সেই রোটাকে সিলেক্ট করব, সেই রো এর হেডারে গিয়ে ক্লিক করলে সিলেক্ট হলো। তারপরে হোম রিবনে যাব, তারপরে সেলস কমান্ড গ্রুপ, এর অন্তর্গত ইনসার্ট বাটন, তার ইনসার্ট সিট রো ক্লিক করলে একটা নতুন রো যোগ হয়ে যাবে। এইভাবে আমরা নতুন রো যোগ করে নিতে পারি যেখানে ইচ্ছা। অথবা আর একটা শর্টকাট পদ্ধতি আছে, যে পদ্ধতি করলে আমরা ডাইরেক্ট শর্টকাটে তাড়াতাড়ি করতে পারবো মাউস পয়েন্টার ব্যবহার করে। প্রথমে যে রো এর উপরে আমরা নতুন রো যোগ করব সেটাকে সিলেক্ট করব, ওই সিলেক্ট করা রো এর উপরে রাইট ক্লিক করব, মাউস বাটনের একটা মিনি টুলবার আসবে, তাতে ইনসার্ট অপশন আছে, ইনসার্টে ক্লিক করলে একটা নতুন রো যোগ হয়ে যাবে। এটাও আমরা দেখছি। তাহলে আমি 5 আর 6 এর মধ্যে নতুন রো যোগ করব, এটার উপরে রাইট ক্লিক করলাম, একটা মিনি টুলবার আসলো, এখানে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলাম, তাহলেও কিন্তু একটা নতুন রো যোগ হয়ে গেল। আরও যদি যেটা নতুন হবে সেটা কিন্তু যে রোটার উপরে করব সেই নাম্বারিংটা, অর্থাৎ আমরা 6 নম্বরের উপরে করেছিলাম, তাহলে যেটা নতুন রো হলো সেটা এখন 6 হয়ে গেল, তার নিচেরটা 7 হয়ে গেল। 7-এর উপরে যদি একটা নতুন রো করি, 7টা 8 হয়ে যাবে আর নতুনটা 7 হয়ে যাবে। রাইট ক্লিক সিলেক্ট করলাম, তাতে রাইট ক্লিক, ইনসার্ট, নতুন রো যোগ হয়ে গেল। এভাবে আমরা একাধিক রো কিন্তু কোনো রো এর উপরে পরপর যোগ করে যেতে পারি। একই রকম ভাবে আমরা নতুন কলাম কিভাবে যোগ করব তার পদ্ধতি, ওয়ার্কশিটে নতুন কলাম যোগ করার পদ্ধতি। যে কলামের মাঝখানে, অর্থাৎ যে কলামের প্রথম স্টেপে কি করব, ওয়ার্কশিটের যে কলামের বাম দিকে, এক্ষেত্রে বাম দিকে রো এর উপরে রো নতুন রো যোগ করা যায়, আর এটা কোনো কলামের বাম দিকে নতুন কলাম যোগ করতে হবে সেই কলামের হেডিংয়ে, যার বাঁ দিকে আমরা ক্লিক করব। অর্থাৎ যদি আমরা বি আর এর মাঝখানে করি, তাহলে বি কলামের বাম দিকে একটা কলাম যোগ করতে যাচ্ছি, অর্থাৎ বি কলামটাকে আমাকে সিলেক্ট করতে হবে কলাম হেডারে ক্লিক করে। তাহলে প্রথমে আমরা এ আর বি, বি আর সি আর ডি এর মাঝখানে নতুন একটা কলাম যোগ করতে যাচ্ছি, সি আর ডি। তাহলে ডি সি ডি এর মাঝখানে যদি করতে, অর্থাৎ ডি কলামের বাম দিকে আমি একটা নতুন কলাম যোগ করব। অর্থাৎ প্রথমে আমি ডি কলামের কলাম হেডারে ক্লিক করে ডি কলামটাকে সিলেক্ট করলাম। তারপর ওই হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে গেলাম, ইনসার্ট বাটনের যে লিস্ট থাকবে সেখানে ইনসার্ট সিট কলাম, রো এর ক্ষেত্রে ইনসার্ট সিট রো আর কলামের ক্ষেত্রে ইনসার্ট সিট কলাম। অর্থাৎ প্রথমে আমরা সিলেক্ট করলাম যার বাম দিকে যোগ হবে, তারপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকার ইনসার্ট সিট কলামে ক্লিক করলে একটা নতুন কলাম যুক্ত হবে। অর্থাৎ কলাম যোগ করতে গেলে যে কলামের বাম দিকে, আমি তাহলে ডি কলামের বাম দিকে যোগ করতে যাচ্ছি, ডি কলামটা সিলেক্ট করলাম, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটন, সেখান থেকে ইনসার্ট সিট কলাম, তাহলেই কিন্তু একটা নতুন কলাম যোগ হয়ে গেল। দেখো সি আর ডি এর মাঝখানে, অর্থাৎ নতুন যেটা যোগ হবে সেটা ডি হয়ে গেল, তার পাশেরটা ডি হয়ে গেল। আরেকটা যদি কলাম করি একই রকম পদ্ধতিতে, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপ ইনসার্ট, ইনসার্ট সিট কলাম, আবার একটা কলাম যোগ হয়ে গেল, অর্থাৎ দুটা কলাম যোগ করে ডি আর ই।
যদি কন্ট্রোল মেরে আগের স্টেপটাই চলে এলাম, এই অবস্থায় ছিল, আমরা পরপর দুটো করলাম। অথবা ওই মাউস পয়েন্টারের রাইট ক্লিক করে সিলেক্ট করা অবস্থায় একই রকম পদ্ধতি, অর্থাৎ যেটা করব, সিলেক্ট করা কলামের উপর রাইট মাউস বাটন ক্লিক করলে একটা নতুন টুলবার আসবে, সেই টুলবারের ইনসার্টে ক্লিক করলে একটা নতুন কলাম ইনসার্ট হয়ে যাবে। অর্থাৎ ডি কলামে যদি যোগ করতে যাই, এটা সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক, তারপরে ইনসার্টে ক্লিক করলে একটা নতুন কলাম ইনসার্ট হয়ে যাবে। এভাবে রো আর কলামকে আমরা যোগ করতে পারি, নতুন কলাম বা নতুন রো একটা ওয়ার্কশিটে আমরা যোগ করে নিতে পারবো। ওয়ার্কশিটে এক বা একাধিক সেল যুক্ত করার পদ্ধতি, অর্থাৎ একটা ওয়ার্কশিটে নতুন সেল কিভাবে যোগ করতে পারে। প্রথমে কি করব, যে স্থানে সেল যুক্ত করতে হবে সেই স্থানে এক বা একাধিক সেল সিলেক্ট করতে হবে। একটু আগে সিলেক্ট করার পদ্ধতি আমরা দেখলাম, সিলেক্ট করার পদ্ধতিটা দেখলাম, দেখছি আমাদের রো একবার সিলেক্ট করতে হচ্ছে, রো যোগ করতে গেলে কলাম সিলেক্ট করতে হচ্ছে, কলাম যোগ করতে গেলে সেরকম সেলকে যদি যোগ করতে যাই, সেলগুলোকে বা একাধিক সেলকে আমাকে সিলেক্ট করতে হবে। তারপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করলে একটা তালিকা পাবো, সেখানে ইনসার্ট সেলে ক্লিক করলে একটা ইনসার্ট ডায়লগ বক্স প্রদর্শিত হবে। হোম সেলস কমান্ড গ্রুপ ইনসার্ট বাটন, সেখান থেকে তালিকার ইনসার্ট সেল, সেটা ক্লিক করলে একটা ডায়লগ বক্স খুলে যাবে। সেই ডায়লগ বক্সে 4টে অপশন থাকবে, 4টে অপশনগুলো আমরা দেখে দিই, পরপর কাজ করব। তাহলে আমরা যদি যাই, ধরলাম আমি এই দুটো সেলের মাঝখানে একটা নতুন সেল আমরা যোগ করতে চাচ্ছি, তাই এই দুটোকে আমরা যদি ডিলিট করে দিই, ডিলিটের পদ্ধতিটাও আমরা দেখব। তো 65, 68 এই সেলের মাঝখানে আমি নতুন সেল যোগ করতে যাচ্ছি। প্রথমে তাহলে এই সেলগুলোকে সিলেক্ট করলাম, তারপরে হোম রিবন, তারপরে সেলস, ইনসার্ট, এখানে ইনসার্ট সেল, উপরের যে অপশনটা ইনসার্ট সেটে ক্লিক করলাম, তাহলে একটা ইনসার্ট সেল ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সে আমরা 4টে অপশন পাচ্ছি। দেখো, ইনসার্ট ডায়লগ বক্সে শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, এন্টায়ার রো, এন্টায়ার কলাম, অর্থাৎ 4টা যে কোনো আমরা একটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। শিফট সেল রাইট যেটা এটা করি, অর্থাৎ এই যে 4টা অপশন, প্রথম অপশনটা হচ্ছে শিফট সেল রাইট অপশন। শিফট সেল রাইট অপশনে সিলেক্ট করে বাটনে ওকে বাটনে যদি আমরা ক্লিক করলে সিলেক্টেড সেল বা সেলগুলি ডান দিকে সরে যাবে, সিলেক্টেড সেলগুলো ডান দিকে সরে যাবে, আর সেই জায়গায় একটা নতুন সেল যোগ হয়ে যাবে। আমি এই অপশনটা করছি, তাহলে এখানে গেলাম শিফট সেল রাইট, এটা যদি সিলেক্ট করে ওকে করি, সেলটা সিলেক্ট হয়ে গেল। ওই যতগুলো সেল সিলেক্ট করেছিলাম ততগুলো সেল ডান দিকে শিফট হয়ে গিয়ে নতুন খালি সেল তৈরি হয়ে গেল। ছিল এরকম, কন্ট্রোল জেড মানলে আগের অবস্থায় ছিল, আর কন্ট্রোল ওয়াই মানলে পরের অবস্থায় এইভাবে তৈরি হয়ে গেল। ছিল আগের এই 4টা সেল যেখানে ছিল, সেখানে নতুন খালি 4টা সেল হয়ে গেল। এটা শিফট সেল রাইট করলাম আমরা। 2 নম্বর অপশনে ছিল শিফট সেল ডাউন। শিফট সেল ডাউন যদি অপশনে আমরা সিলেক্ট করে ক্লিক করি, শিফট সেল ডাউন অপশন সিলেক্ট করে ওকে বাটনে যদি ক্লিক করি, সিলেক্টেড সেল বা সেলগুলির স্থানে ফাঁকা সেল যুক্ত হবে, অর্থাৎ নিচের দিকে সরে যাবে, ডান দিকের বদলে ফাঁকা সেলগুলো যুক্ত হয়ে যাবে, ওইটা নিচের দিকে সেল ডাউন হয়ে যাবে। যদি আমরা এখানে দিই দ্বিতীয় অপশনটা শিফট সেল ডাউন করে ওকে, তাহলে নিচের দিকে যে ডাটাটা ছিল সেটা নিচের দিকে সরে গেল, আর ওই জায়গায় 4টে সেল নতুন যোগ হয়ে গেল। শিফট সেল ডাউন করলে নিচের দিকে আগের সেলগুলো সরে যাবে, আর সিলেক্টেড জায়গায় নতুন সেল যুক্ত হয়ে যাবে। আর শিফট সেল রাইট করলে আগের সেলগুলো ডান দিকে সরে যাবে, আর সিলেক্টেড জায়গায় নতুন খালি সেল যোগ হয়ে যাবে। অথবা আরো দুটো যে অপশন আছে সেটাও দেখছি। দুটো অপশন, 3 নম্বর অপশন হচ্ছে এন্টায়ার রো অপশন সিলেক্ট করে যদি ওকে বাটনে ক্লিক করি, এখানে ওকে কথাটা লেখা নেই, ওকে বাটন হবে, যে সিলেক্ট করে বাটন, দ্যাট মিনস ওকে বাটন। ওকে বাটনে ক্লিক করলে যে সেল বা সেলগুলি সিলেক্ট করা হয়েছিল সেই সেলের জায়গায় নতুন সেল যুক্ত হবে এবং সিলেক্ট করা সেলগুলি নিচের দিকে নামবে। এন্টায়ার যদি রো আমরা সিলেক্ট করি, এন্টায়ার রো সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে যে সেল বা সেলগুলি সিলেক্ট করা হয়েছিল সেই সেলের জায়গায় নতুন সেল যুক্ত হবে এবং সিলেক্ট করা সেলগুলি নিচের দিকে নেমে যাবে। আবার আমরা ওখানে গিয়ে যদি করি, আমাদের এই 4টা সেল সিলেক্ট করা আছে, হোম রিবনের সেলস, ইনসার্ট সেল, এর 3 নম্বর অপশন এন্টায়ার রো করে ওকে বাটনে ক্লিক।
তাহলে সেই সেলগুলো নিচে চলে আসলো আর ওই জায়গায় গোটা রো গোটাটাই তৈরি হয়ে গেল গোটা রো, অর্থাৎ এই দুটো রো মিলিয়ে আমি সিলেক্ট করেছিলাম, এই দুটো রো এখানে নতুন যোগ হয়ে গেল। ছিল আমাদের এইরকম, তাহলে এই দুটো রো মিলিয়ে 4টে ঘর আমি সিলেক্ট করেছিলাম, এখানে যখন এন্টায়ার রো করছে ওই দুটো রো এন্টায়ার ইনসার্ট হয়ে গেল, টোটাল এন্টায়ার রো দুটো রো ডাইরেক্ট ওখানে সিলেক্ট হয়ে গেল, দুটো রো যোগ হয়ে গেল। সেরকম এন্টায়ার কলাম করলে দুটো কলাম আমাদের ডাইরেক্ট সরে যাবে ডান দিকে। এন্টায়ার যদি আমরা কলাম সিলেক্ট করি, এন্টায়ার কলাম অপশনে সিলেক্ট করে যদি ওকে বাটনে করি, ক্লিক করি, সেলের অবস্থান নতুন কলাম যোগ হবে এবং সিলেক্টেড সেল সহ ডান দিকে সরে যাবে, গোটা কলামগুলো যোগ হয়ে যাবে একসাথে। এন্টায়ার রো মানে গোটা কলাম রো, এন্টায়ার কলাম মানে গোটা কলাম একসাথে যোগ হয়ে যাবে। এটাও যদি আমরা দেখি, এই দুটো 4টে সেল আমরা সিলেক্ট করে হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট সেল এন্টায়ার কলাম ওকে, তাহলে যে সেলগুলো ছিল সেটা ডান দিকে সরে গেল, তার জায়গায় দুটো কলাম টোটাল কলাম ইনসার্ট হয়ে গেল। এইভাবে আমরা একসাথে একাধিক কলাম যোগ করতে পারি, একাধিক রো করতে পারি, অথবা শুধুমাত্র সেই সেল নতুন সেল কতগুলো যোগ করতে পারি, অথবা ডান দিকে সরিয়ে বা নিচের দিকে নামিয়ে আমরা নতুন সেল যোগ করতে পারি। এ গেল ওয়ার্কশিটে এক বা একাধিক সেল যুক্ত করার পদ্ধতি। এরপর আমরা যেটা দেখব যে ওয়ার্কশিট থেকে রো মুছে ফেলার পদ্ধতি। অনেক সময় আমাদের কি দরকার হয়, কোনো রো প্রয়োজন নেই, আননেসেসারি আমাদের রাখার দরকার নেই, তখন ডিলিট করার দরকার। যেরকম আমাদের প্রয়োজন হলে রো যোগ করতে পারি, একই রকম পদ্ধতিতে কিন্তু আমি রো ডিলিট করে দিতে পারি। তাহলে প্রথমে কি করব, যে রোটা ডিলিট করব সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, বা রোগুলো যদি হয় একসাথে একাধিক রো যদি আমরা ডিলিট করতে যাই তাহলে একাধিক রোকে প্রথমে সিলেক্ট করব। তারপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট মানে যোগের সময় ইনসার্ট বাটনে যাব, আর ডিলিট হলে ডিলিট বাটনে ক্লিক করে সেই তালিকার ডিলিট সিট রোতে ক্লিক করলেই কিন্তু নির্বাচিত রোগুলো মুছে যাবে। অর্থাৎ প্রায় একই পদ্ধতি ইনসার্টের সময়। ইনসার্ট যেহেতু নতুন, যে রোটার উপরে যোগ করব সেটাকে সিলেক্ট করতে হতো, এখানে যে রোটাকে ডিলিট করব আমরা সেই রোটাকে সিলেক্ট করব বা সেই রোগুলোকে সিলেক্ট করব। যদি একসাথে দুটো রো আমরা ডিলিট করতে যাই সেই দুটো রোকে সিলেক্ট করব, তারপরে হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ডিলিট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকার ডিলিট সিড রোজে ক্লিক করলে নির্বাচিত রোগুলো মুছে যাবে। অথবা মাউস দিয়ে আমরা কুইকলি করতে পারি, একই রকম মাউস দিয়ে যদি করি কোনো রো সিলেক্ট করা অবস্থায় রাইট মাউস বাটন ক্লিক করলাম, তার যে তালিকা আসবে লিস্ট আসবে সেইটাতে ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু সিলেক্ট করা রোটা মুছে যাবে। অথবা সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল প্লাস মাইনাস চিহ্ন দিই তাহলেও কিন্তু সিলেক্টেড করা রোটা মুছে যাবে। এবার আমরা গিয়ে দেখব ওয়ার্কশিটে আমি এই 5 আর 6 নম্বর বা 5 নম্বর রোটাকে মুছতে যাই, তাহলে প্রথমে রো হেডারে ক্লিক করে 5 নম্বর রোটাকে সিলেক্ট করলাম, তারপরে হোম রিবনে গেলাম, তার সেলস কমান্ড গ্রুপের ডিলিট বাটন, ডিলিট বাটনে ক্লিক করলে একটা তালিকা আসলো, এখান থেকে ডিলিট সিট রো ক্লিক করলে গোটা রোটা ডিলিট হয়ে গেল। দেখো ওয়ার্কশিট। যদি 5 নম্বরটাকে করতে যাই একই রকম 5 নম্বরটাকে সিলেক্ট করলাম, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ডিলিট সিট রোজ, দুটো রোই কিন্তু আমি পরপর ডিলিট করে নিলাম। ভুলবশত যদি ডিলিট করে দিই আমরা জানি কন্ট্রোল জেড টিপলে, কন্ট্রোল টিপে যদি জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে, আগের স্টেপটায় দুটো রোকে আমি আবার ফিরিয়ে আনলাম কন্ট্রোল জেড। তাহলে এইভাবে আমরা ডিলিট করতে পারি এন্টায়ার রোকে। বা মাউস দিয়ে যদি করি 5 নম্বর রোকে আমি ডিলিট করব, তাহলে প্রথমে 5 নম্বর রোটাকে সিলেক্ট করলাম, তারপরে ওই সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক মাউসের বাটন ক্লিক করলাম, একটা টুলবার আসলো, ড্রপ ডাউন লিস্ট আসলো, সেখান থেকে ডিলিট অপশন আছে, এখানে ডিলিট ক্লিক করলে রোটা ডিলিট হয়। তো 5 নম্বরকে যদি করতে যাই সিলেক্ট রাইট ক্লিক ডিলিট, তাহলে 5 নম্বর রোটা ডিলিট হয়ে গেল। অবশ্যই রোগুলোর নাম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে কিন্তু ডাটাগুলো ওখান থেকে চলে গেল। এইভাবে আমরা রোকে ডিলিট করতে পারি। একই রকম ভাবে আমরা এক বা একাধিক কলামও ডিলিট করতে পারি, প্রায় একই রকম পদ্ধতি। অর্থাৎ প্রথমে কি করব, যে কলামটাকে আমরা ডিলিট করব বা যে কলামগুলোকে ডিলিট করব তার হেডারে গিয়ে সেই কলামগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। কলাম হেডারে ক্লিক করে কলাম বা কলামগুলো সিলেক্ট করব, তারপরে ওই একই পদ্ধতি হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ডিলিট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকার ডিলিট সিট কলাম, রো ডিলিট করলে ডিলিট সিট রো,
তার আগে পর্যন্ত একই স্টেপ, রো ডিলিট করলে রো সিলেক্ট, তারপরে হোম যাব, তার সেলস কমান্ড গ্রুপের আন্ডারে ডিলিট বাটনে ডিলিট সিট রো, আর কলাম ডিলিট করলে কলামটা প্রথমে সিলেক্ট করব, তারপরে হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ডিলিট বাটন থেকে ডিলিট সিট কলামে ক্লিক করলে নির্বাচিত কলামটা মুছে যাবে। বা মাউস পয়েন্টার দিলে একই, প্রথমে কলামটাকে সিলেক্ট করব, তার উপরে সিলেক্ট করা অবস্থায় তার উপরে মাউসের ডান দিকে রাইট বাটন ক্লিক করব, তাহলে একটা টুলবার আসবে, মিনি টুলবার বলা হয়, তাতে ডিলিট অপশনে ক্লিক করলে সিলেক্ট করার কলামটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। দেখা যাক প্র্যাকটিক্যালি গিয়ে। ওয়ার্কশিটে গেলাম, এরপর আমি এই সি কলামটা ডিলিট করব, তাহলে সি কলাম সিলেক্ট করলাম, তারপরে হোম রিবনে গেলাম, সেলস কমান্ড গ্রুপ, তার আন্ডারে ডিলিট বাটন, এখান থেকে ডিলিট সিট কলাম, রো হলে ডিলিট সিট রো, আর কলাম হলে ডিলিট সিট কলাম। তাহলে এই কলামটা যেটা সিলেক্ট করা আছে, আমি যে মাউস দিয়ে দেখাচ্ছি যে ডাটাগুলো আছে বিএনজিএ 45, 48, 51, 54, 57 বড় করে রাখা আছে, এই পার্টিকুলার এই কলামটা ডিলিট হয়ে যাবে ডিলিট সিট কলামে ক্লিক করলে। দেখো এই কলামটা ডিলিট হবে। আমি যদি এইচ কলামটা ডিলিট করতে যাই বা জি এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম, একসাথে ডিলিট করতে হয়, দুটোকে সিলেক্ট করলাম, সেলস কমান্ড গ্রুপে গিয়ে ডিলিট সিট করলাম, তাহলে ওই দুটো কলাম একসাথে। আবার ফিরে আনছি, কন্ট্রোল জেড করলে আবার আগের স্টেপটায় আসলাম। এবারে আমরা যদি মাউস দিয়ে করি, অর্থাৎ যদি সি কলামকে ডিলিট করতে যাই বা এ কলাম বা এফ কলামকে ডিলিট করবো, তাহলে এফ কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় মাউসের ডান দিকের বাটনে ক্লিক করলাম, তাহলে যে টুলবার আসলো তার ডিলিটে ক্লিক করলে ওই কলামটা ডিলিট। একসাথে যদি আমি এই তিনটে কলাম ডিলিট করতে যাই, এফ জি এইচ তিনটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, তিনটে কলাম একসাথে। এইভাবে আমরা এক বা একাধিক কলাম ডিলিট করতে পারি এই পদ্ধতিতে। সিলেক্ট করলাম হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ডিলিট বাটনের ডিলিট সিট কলাম, আর রো হলে রো সিলেক্ট করার পর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ডিলিট বাটনের ডিলিট সিট রো ক্লিক। ইনসার্ট হলে ইনসার্ট সিট রো, ইনসার্ট সিট কলাম, আর ডিলিট হলে ডিলিট সিট রো, ডিলিট সিট কলাম। এই পদ্ধতিতে আমরা করব। এগুলো কিন্তু থিওরিতেও কোশ্চেন আছে, কিভাবে তুমি ওয়ার্কশিট থেকে একটা কলাম মুছবে বা ডিলিট করবে, বা ওয়ার্কশিট থেকে কিভাবে রো ডিলিট করা হয় তার পদ্ধতি লেখো। তখন দুটো লেখার দরকার নেই, অথবাটা লিখতে পারি অথবা তার উপরে যেটা আছে, দুটো করে আমি এখানে পদ্ধতিই দেখালাম, যে কোনো একটা পদ্ধতি পরীক্ষা লিখলেই হবে। বা রো যোগ, ওয়ার্কশিটে নতুন রো যোগ করা হবে কিভাবে, নতুন কলাম যোগ করা কিভাবে হবে, সেল কিভাবে যোগ করা হবে, আমি মাউস দিয়েও দেখাচ্ছি অথবা পদ্ধতি মানে স্টেপ বাই স্টেপেও করে দেখাচ্ছি। যে কোনো একটা পদ্ধতি কিন্তু পরীক্ষায় লিখলেই চলবে, তার জন্য আলাদা করার দরকার নেই যে দুটো পদ্ধতিই লিখতে হবে এরকম নয়, যে কোনো একটা পদ্ধতি। আমরা তাড়াতাড়ি কাজের সময় এই মাউস অবস্থায় অথবা যে পোর্শনটা অর্থাৎ মাউস সিলেক্ট করে রাইট ক্লিক ডিলিট, এটা খুব কুইকলি করা যাবে। আর যদি নর্মাল পদ্ধতি হয়, সিলেক্ট করলাম, তারপরে হোম রিবনে গেলাম, তারপরে সেলস কমান্ড গ্রুপে ডিলিট বাটনে ক্লিক করলাম, তারপরে ডিলিট সিট রোতে ক্লিক করবো, এতগুলো স্টেপের বদলে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট, সহজে আমরা ডিলিট করে দিতে পারবো। সেরকম ইনসার্ট করার সময় সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তো পরীক্ষায় যদি থিওরি অংশে পড়ে এই অংশগুলো, তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতি লিখলেই চলবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রো এর উচ্চতা পরিবর্তন করার পদ্ধতি, চেঞ্জ রো হাইট। অর্থাৎ একটা রো আছে, তার হাইটটা উচ্চতাটা আমরা কিভাবে বাড়াবো। কখন আমাদের উচ্চতা বৃদ্ধি করার প্রয়োজন হবে না, সেলে যে ডাটাগুলো আমরা লিখছি তার আকৃতি যদি বড়, অর্থাৎ আকার যদি বাড়াতে যায়, তাহলে রো এর যেহেতু একটা নির্দিষ্ট বা ডিফল্ট উচ্চতা আছে, তার থেকে যদি বড় আকারের ডাটা আমরা ওই রো এর বা সেলে রাখতে চাই, তখন কিন্তু রো এর উচ্চতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। সেটা করতে গেলে আমরা কি করব, প্রথমে 1 নম্বর স্টেপে যে রো এর উচ্চতা পরিবর্তন করতে হবে সেই রো এর হেডারে ক্লিক করে প্রথমে রোটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ প্রথমে যে রোটার উচ্চতা মানে হাইট আমরা বাড়াবো তাকে সিলেক্ট করতে হবে, রো হেডারে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপর কি করব, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করলে, সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটন আছে তাতে ক্লিক করে প্রাপ্ত তালিকার রো হাইটে ক্লিক করলে একটা রো হাইট ডায়লগ বক্স প্রদর্শিত হবে, একটা অটোমেটিক ডায়লগ বক্স হবে। তাতে বাই ডিফল্ট যে সাইজটা রো এর উচ্চতা সেটা কিন্তু লেখা থাকবে। এরপর আমরা যদি বাড়াতে যাই তার থেকে বেশি সাইজ দিলাম, আর যদি কমাতে চাই তার থেকে কম সাইজ
বা টাইপ করে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু রোয়ের উচ্চতা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ রোয়ের উচ্চতা বাড়াতেও পারি, কমাতেও পারি, বৃদ্ধি করতে পারি, কমাতে। বাই ডিফল্ট সাইজের থেকে বাড়াতে হলে ওই বক্সে গিয়ে বেশি সাইজ দিয়ে দিলাম। ডিফল্টের থেকে যদি ছোট করতে চাই তাহলে তার থেকে কম আমরা ডাটা দিয়ে দিলেই অটোমেটিক্যালি সেটা উচ্চতাটা পরিবর্তন হয়ে যাবে। দেখা যাক এইটা আমি ধরো এই যে 7 নম্বর বা 2 নম্বরটাই দেখছি, বা 1 নম্বর রোটার কথাই বলছি। 1 নম্বর রোয়ের আমি উচ্চতাটা বাড়াতে চাচ্ছি, তাহলে প্রথমে 1 নম্বর বাড়াতে কখন চাইবো? আমি এই বললাম যে এই যে ডাটা লেখা আছে 1 নম্বরে, আমি এর সাইজগুলো বাড়াচ্ছি। অটোমেটিক্যালি সাইজগুলো বাড়ালাম, অটোমেটিক্যালি সাইজ বাড়ছে, কিন্তু রোয়ের উচ্চতাটাও বেড়ে যাচ্ছে, কিন্তু কলামের প্রসারতাটা বাড়ছে না। তো অনেক সময় এই দুটো কারণেই আমরা রোয়ের উচ্চতা বা হাইটটা বাড়াতে হয়। আমি একটু ছোট করে নিলাম, তারপরে পদ্ধতিটা দেখাচ্ছি। তো আমি রোয়ের উচ্চতা বাড়াতে গেলে কি করব? প্রথমে রোটা সিলেক্ট করলাম, তারপরে হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ফরম্যাট বাটনে ক্লিক করলাম। তার আন্ডারে যে লিস্ট আসলো সেখান থেকে রো হাইট বাটনে ক্লিক করলাম। রো হাইট ক্লিক করলাম, তাহলে একটা রো হাইট ডায়লগ বক্স দেখো স্ক্রিনে চলে আসলো। এখানে রোয়ের উচ্চতাটা বা হাইটটা দেয়া আছে 23.25 এই রোটার। এর থেকে যদি বাড়াতে চাই তাহলে এখানে আমি টাইপ করলাম 30 দিয়ে ওকে, তাহলে রোয়ের উচ্চতা বেড়ে গেল। আরও যদি বড় করতে যাই, রো হাইট 30-এর জায়গায় আমি দিলাম 50, বেড়ে যাচ্ছে দেখো রোগুলো। ভাই ডিফল্ট হাইট কত? এক কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন আছে, ডিফল্ট হাইট। রোটা সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, রো হাইট, ডিফল্ট হাইট দেখো 15। অর্থাৎ কোনো রোয়ের একটা ওয়ার্কশিটের রোয়ের ডিফল্ট হাইট হচ্ছে 15 পিক্সেল। পিক্সেলে দিয়ে থাকে 15 পয়েন্ট বলা হয়। রোয়েটার হাইট বাই ডিফল্ট হচ্ছে 15, অটোমেটিক্যালি। এবারে 15 থেকে আমি বাড়াতে পারি বড় করার জন্য, আর ছোট করলে আরও সাইজ ছোট হয়ে যাবে, সেটা হচ্ছে কমে যাবে। যদি আমি 10 করতে যাই, 10 দিলাম, এখানে দিয়ে ওকে করলাম, আরও ছোট হয়ে গেল, দেখো ডাটাগুলো পুরো দেখা যাচ্ছে না। বাড়াতে চাইলে রো হাইট আমি এখানে 30 দিলাম, তাহলে বেড়ে গেল। এভাবে আমরা রোয়ের হাইট কমাতে পারি অথবা বড় করতে পারি, অথবা মাউস পয়েন্টারের সাহায্যেও আমরা করতে পারি। যদি মাউস পয়েন্টারের সাহায্য করি, যে রোয়ের উচ্চতা পরিবর্তন করতে হবে সে রোয়ের হেডারে লাইনে মাউস পয়েন্টার আনলে মাউস পয়েন্টারটি একটা দ্বিমুখী তীর চিহ্ন, অর্থাৎ এইরকম একটা চিহ্ন আসবে। এই অবস্থায় মাউস বটন চেপে রেখে নিচের দিকে টানলে রোয়ের হাইট বৃদ্ধি পাবে, আবার উপরের দিকে যদি টানি কমে যাবে। অর্থাৎ সিলেক্ট করলাম যে রো হেডারে বা যে রো এর উচ্চতা বৃদ্ধি করতে হবে বা পরিবর্তন করতে হবে, সেই রো হেডারের উপর যদি মাউস পয়েন্টারটা নিয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত এরকম হচ্ছে, কিন্তু এই চিহ্নটা দ্বিমুখী তীর চিহ্ন যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা করতে পারবো না। এই চিহ্নটা আসলে মাউসের বাটন চেপে নিচের দিকে নামালে বেড়ে যাবে সাইজটা, রোয়ের উচ্চতাটা বৃদ্ধি পেয়ে যাবে। আর যদি উপরের দিকে তুলি কমে যাবে। আমি এক উদাহরণটা দিলাম, এই রোটারেই আমি সাইজ বাড়াতে যাচ্ছি। এই 6 নম্বর রো, মাউস পয়েন্টার নিয়ে গেলাম, রোয়ের বর্ডারে যখনই নিয়ে যাচ্ছি দ্বিমুখী তীর চিহ্ন আসছে, মাঝারখানে করলাম মানে রোয়ের হাইট, অর্থাৎ রো বর্ডারের যে হাইটটা বর্ডারটা আছে সেটাই নিয়ে গেলে দ্বিমুখী চিহ্ন। এরপর এইটা যদি আমি নিচের দিকে নামাই, ওই রোটার উচ্চতা হাইট দেখো বেড়ে যাচ্ছে। আবার যদি এইটাকে আমরা উপর দিকে তুলি, হাইট কমে যাবে। যদি আরও হাইট কমাতে যাই, ছোট করতে যাই, তখন গোটা ডাটাটা দেখা যাবে না। এই কারণে আমাকে উচ্চতা বৃদ্ধি কমানো বাড়ানো দরকার। যদি লেখা বড় করি আর হাইট কমে দিই, তাহলে গোটা লেখাটা আমাদের কিন্তু আসবে না। সেই জন্য আমি লেখাটাকে পুরো যদি সেলে ধরাতে চাই, রো হাইটটা বাড়াতে পারি। এভাবে মাউস দিয়ে তাড়াতাড়ি আমরা কাজটা রোয়ের হাইট আমরা বাড়াতে পারবো। অর্থাৎ মাউস পয়েন্টারটা বড় হেডার লাইনে আনতে হবে, হেডারের লাইনটাই আনতে হবে, কিন্তু হেডারের মাঝারখানে আনলে হবে না। এই 5-6 আমি মাঝারখানে আনলে কিন্তু ওটা সিলেক্ট করা হয়ে যাবে। এই বর্ডারটাই আনতে হবে, হেডারের বর্ডার বা লাইন যেটাকে বলছি। এভাবে আমরা কমাতে বাড়াতে পারি। এরপর আমরা দেখো কলামের উইথটা চেঞ্জ করবো কিভাবে, কলামের প্রসারতা পরিবর্তন করার পদ্ধতি দেখব। একই পদ্ধতি প্রায়। যে কলামের প্রসারতা পরিবর্তন করব, প্রথমে সেই কলাম হেডারে ক্লিক করলে সম্পূর্ণ কলামটা প্রথমে সিলেক্ট করব। অর্থাৎ কলাম হেডারে ক্লিক করে কলাম হেডার ক্লিক করলে কলামটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করে সেই তালিকার লিস্ট থেকে কলাম উইথে ক্লিক করলে কলাম উইথ ডায়লগ বক্স প্রদর্শিত হবে। সেখানে রো হাইটে ক্লিক করলে রো হাইট ডায়লগ বক্স ছিল, এখানে কলাম উইথ যেহেতু আমরা পরিবর্তন, কলামের প্রসারতা বলা হচ্ছে, রোয়ের উচ্চতা, কলামের প্রসারতা।
আড়াআড়িভাবে বাড়াবো, আর উচ্চতা ছিল উপর নিচে বাড়াচ্ছিলাম আমরা রোয়ের উচ্চতা। তাহলে কলাম উইথের একটা ডায়লগ বক্স আসবে, ওই কলাম উইথ ডায়লগ বক্সে বাই ডিফল্ট কলামের প্রসারতা দিয়ে থাকবে কত, যেমন রোয়ের ক্ষেত্রে ডিফল্ট বললাম 15 পয়েন্ট, এরকম কলামেরও আছে, একটু পরে আমি দেখাচ্ছি। কলামেরও ডিফল্ট আসবে, তার থেকে আমরা বাড়াতে চাইলে বেশিটা টাইপ করে ওকে বাটনে ক্লিক করলেই প্রসারতা বেড়ে যাবে। এটা আমরা গিয়ে দেখলাম, ধরি আমি এই কলামের এই যে নেম, এই বি কলামের প্রসারতা বাড়াবো, তাহলে প্রথমে সিলেক্ট করলাম, তারপরে হোম, সেলস, কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করলাম, এখানে থেকে কলাম উইথ অপশন আছে, কলাম উইথে ক্লিক করলাম, তাহলে কলাম উইথে একটা আসলো 7.43। এটা ডিফল্ট নয়, আমি এটা সাইজটা অলরেডি বাড়িয়েছি, এটা ডিফল্ট বাটন হচ্ছে 7.43। এখান থেকে আমি যদি বাড়াই 15 করি, তাহলে কলামটা অনেকটা সাইজ বেড়ে গেল। ঠিক আছে, আমরা যদি এম কলামটা ধরলাম, এটা করলাম, ক্লিক করলাম, হোম রিবনে সেলস ফরম্যাট কলাম উইথ বাই ডিফল্ট হচ্ছে 8.43, বাই ডিফল্ট 8.43, এর থেকে আমি বাড়াতে পারি 25 দিয়ে, ওকে বেড়ে গেল। যে কোনো বাই ডিফল্ট হচ্ছে 8.143, এটা মনে রাখবে 8.43, আর রোয়ের ডিফল্ট হচ্ছে 15, আর কলামের উইথ হচ্ছে 8.43 পয়েন্ট। তো এর থেকে আমি যদি ছোট করতে চাই, ধরি এই কলামটা, এফ কলাম ক্লিক করলাম, ফরম্যাটে গিয়ে রো হাইট কলাম উইথ, এখান থেকে 8.57, এটা এখন আছে 43 ডিফল্ট, 57 একটু বাড়ানো আছে, এখান থেকে যদি 7 করি কলামটা ছোট হয়ে গেল। এভাবে আমরা কলামের প্রসারতা চেঞ্জ করতে পারি। অথবা আমরা মাউস দিয়ে যদি আমরা করি, মাউস করলে সিলেক্ট করা সেলে যে কলামের প্রসারতা পরিবর্তন করতে হবে, সেই কলামের হেডারের লাইনে মাউস পয়েন্টার আনলে মাউস পয়েন্টারটি একটি দ্বিমুখী তীর চিহ্ন, অর্থাৎ এইরকম একটা তীর চিহ্নে পরিণত হবে। এই অবস্থায় মাউস বাটন চেপে রেখে ডান দিকে টানলে কলামের প্রসারতা বৃদ্ধি পাবে, উইথটা বাড়বে ডান দিকে যদি সরায়, আর বাঁ দিকে সরালে প্রসারতা কমবে। ডান দিকে সরালে বাড়বে, কমবে। তাহলে আমরা যদি মাউস দিয়ে করি, এই নেম কলামটাই যদি মাউস দিকে প্রথমে সিলেক্ট করলাম, এই বর্ডারে নিয়ে গেলাম, দ্বিমুখী তীর চিহ্ন হলে এবারে যদি ডান দিকে সরাই এই কলামটা বাড়ছে, দেখ। আবার যদি এটাকে বাঁ দিকে সরাই কলামটা কমছে। এভাবে মাউস পয়েন্টারটা যদি কলাম হেডারের লাইনে নিয়ে যায়, তাহলে এইরকম একটা দ্বিমুখী তীর চিহ্ন আসছে, সেটাকে ডান দিকে বাঁ দিক সরিয়ে আমরা কলামের প্রসারতা বা উইথটা চেঞ্জ করতে পারি। ডান দিকে বাড়ছে, বাঁ দিকে কমছে। এইভাবে আমরা প্রয়োজনে এই ডাটা যতটা আমাদের দরকার, যত দূর ডাটা দরকার আমরা, আর যত উইথ চওড়া দরকার আমরা ডাটাটা সেই অনুযায়ী লিখতে পারি। আমি এখানে যদি এখন লিখি স্কুলের নাম সাগরপুর আশুতোষ হাই স্কুল, এই ডাটাটা দেখতেই পাচ্ছ যে এই বি কলামটা ধরছে না, সেই জন্য আমাকে বি কলামটা বাড়াতে হবে। তখন আমি কি করলাম, ওই মাউস পয়েন্টার নিয়ে গেলাম, দিয়ে যতদূর দরকার আমরা ছেড়ে নিলাম। স্কুল বানানটা কটা লেখা হয়নি, ডবল ও। এভাবে আমরা যতটা দরকার ততটা মাউস পয়েন্টার দিয়ে টেনে, এটা হলে ছোট হয়ে যাবে, এটা করলে বাড়ে যাবে। বা অটোমেটিক্যালি আমরা যদি ছোট ঘর মানে কলাম উইথ থাকে, এই রো হেডারের এই বর্ডারে ডবল ক্লিক করলে যতটা দরকার অটোমেটিক্যালি ততটাও নিয়ে নেবে। প্রতিটাই আমরা ওরকম করতে পারি, যতটা দরকার ততটা নিয়ে নেবে, অর্থাৎ ডাটা অনুযায়ী ফিট হয়ে যাবে উইথটা। এভাবেও আমরা ডবল ক্লিক রো হেডারে ক্লিক করে ডবল ক্লিক করে ফিট করে নিতে পারি। আজকে এই কাজগুলো আমরা দেখলাম, অর্থাৎ রো যোগ করার পদ্ধতি, কলাম যোগ করার পদ্ধতি, সেল যোগ করার পদ্ধতি, রো ডিলিট করার পদ্ধতি, কলাম ডিলিট করার পদ্ধতি, রো এর হাইট পরিবর্তন করার পদ্ধতি, কলামের উইথ পরিবর্তন করার পদ্ধতি। এগুলো সবই কিন্তু থিওরিতে স্টেপগুলো আসে। যে কোনো একটা পদ্ধতি আমরা এই যে অথবা দিয়ে মাউস দিয়ে ডাইরেক্ট যেটা করছি, অথবা রিবন থেকে যেগুলো করছি, দুটোর যে কোনো একটা পরীক্ষাতে লিখলেই কিন্তু ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দ্যাটস অল ফর টুডে। ওকে।